জোসে মরিনিও আর আলভারো আরবেলোয়া পার্ট 2 সেকেন্ড ডেট। চ্যাম্পিয়ন্স লিগের শেষটা যেখান থেকে হয়েছিল, আপনার চ্যাম্পিয়ন্স লিগের যাত্রাটা সম্ভবত সেখান থেকে আপনি আরো একবার শুরু করতে পারেন। এস্তাদিও দা লুজের সেই বৃষ্টিস্নাত রাতে রূপকথার গল্পে শেষ পর্যন্ত নায়ক হয়ে গিয়েছিলেন বেনফিকার গোলকিপার তুরবেন। এবং সেই ম্যাচের পরে রিয়াল মাদ্রিদ যে কারণে টপ 8-এ থাকতে পারলো না এবং চ্যাম্পিয়ন্স লিগের এই শাস্তিমূলক দুটো ম্যাচ তাদেরকে খেলতে হলো, বেনফিকা ঠিক সেই কারণেই এই জায়গায় আসতে পারলো। এবং এই দুই দলের দেখাটা হয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের ম্যাচে। কিন্তু রিয়াল মাদ্রিদ তো জানে যে তারা এই বেনফিকার কাছে হেরেছিল, জোসে মরিনিওর কাছে হেরেছিল। এবার কি তারা প্রস্তুতি নিয়ে এই জায়গায় আবার আসবে না? জোসে মরিনিও এই ম্যাচের আগে আমাদেরকে কয়েকটা কথা বলছেন। তিনি প্রথমত আমাদেরকে বলে দিয়েছেন যে আমার গোলকিপার তুরবিন তিনি আর অ্যাটাকে যাবেন না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এই ব্যাপারে তিনি নিশ্চয়তা দিয়েছেন যে গোলকিপারকে আর রিয়াল মাদ্রিদের ফুটবলারদেরকে মার্ক করতে হবে না তাদের বক্সের ভেতরে। কিন্তু তিনি একই সঙ্গে এই ম্যাচের টোটকাটা সম্ভবত আমাদেরকে বাতলে দিচ্ছেন জোসে মরিনিও স্টাইলে। তিনি বলছেন লোকে ভাবে প্রথম ম্যাচেই রেজাল্ট বের করে আনতে হবে, কিন্তু আমি বলি কোনো ফলই শেষ নয়। প্রথম ম্যাচ খেলতে হবে ঠান্ডা মাথায়, লক্ষ্য নিয়ে, আত্মবিশ্বাসী হয়ে। আমি জানি ইউরোপের রাজাদের কি হাল আমরা করেছি, ওরা আহত রাজা, ভয়ঙ্কর বস্তু বা ভয়ঙ্কর জিনিস। এই কথা বলছেন জোসে মরিনিও তার সাবেক ক্লাবকে ওইভাবে আহত করার পরে। এখানে কয়েকটা ডিসক্লেইমার আছে। আমরা সাধারণত আসলে কি ভাবি, বেনফিকার মতো দল সান্তিয়াগো বের্নাবিউর জন্য রেজাল্ট ঝুলিয়ে রাখতে কেন চাইবে? ফার্স্ট লেগটা যে তাদের কাছে সবচেয়ে বড় টোটকা, কিন্তু জোসে মরিনিও তো আমাদের মতো ভাবেন না। তিনি বলছেন আমার জন্য ফার্স্ট লেগ এমন আহামরি কিছু নয়, আমি বরং সেকেন্ড লেগের জন্য ম্যাচটা জমিয়ে রাখতে চাই। তার মানে এর মধ্যে বেশ কিছু কলা কৌশলের ব্যাপার স্যাপার আছে। এবং সেকেন্ড লেগে গিয়ে চ্যাম্পিয়ন্স লিগের রূপকথার গল্প লেখার একটা অভ্যাস জোসে মরিনিও এর আগেও ঘটিয়েছেন। স্প্যানিশ একটা ক্লাবের সঙ্গেই ঘটিয়েছেন, বার্সেলোনার সঙ্গে নিউ ক্যাম্পে, মনে থাকার কথা অনেকের। কিন্তু এটা রিয়াল মাদ্রিদ এবং তাদেরকে যথেষ্ট সম্মান দিচ্ছেন জোসে মরিনিও। এই মরিনিও তার কোচিং ক্যারিয়ারের একরকম শেষটা অনেকে ধরে নিয়েছিলেন যখন তিনি রিয়াল মাদ্রিদ থেকে সরে গেলেন। এরপর অবশ্য তিনি চেলসিতে গিয়ে আরও একবার ফর্ম রিগেইন করেছেন, নিজেকে খুঁজে পেয়েছিলেন। এরপরে ম্যানচেস্টার ইউনাইটেড বা টটনহ্যাম হটস্পার, AS রোমা, বিভিন্ন জায়গায় তিনি ঘুরেছেন। ফেনারবাচে হয়ে পরে তিনি এই বেনফিকাতে এলেন এবং রিয়াল মাদ্রিদে তিনি আরও একবার যাবেন, মানে সান্তিয়াগো বার্নাবিউতে সেকেন্ড লেগের যে ম্যাচটা হবে। কিন্তু কথা হচ্ছে রিয়াল মাদ্রিদকে এই ম্যাচ হারতে পারে। রিয়াল মাদ্রিদ তো আসলেই সতর্ক হয়ে যাবে এবং আহত বাঘ যে ভয়ঙ্কর জিনিস সেটা তো জোসে মরিনিও আমাদেরকে বলেই দিচ্ছেন। তো রিয়াল মাদ্রিদ আসলে এই ম্যাচ থেকে কি পেতে চাইবে? অতীত রেকর্ডটা তারা কিছুটা হলেও ঘোচাতে চাইবে এবং রেকর্ডটা কোনোভাবেই তাদের পক্ষে নয়। বেনফিকার রিয়াল মাদ্রিদ এই দুই দলের একসঙ্গে খুব একটা দেখা সাক্ষাৎ হয় না। 1961 সালে একটা ফাইনালে তাদের দেখা হয়েছিল, 64-65 কোয়ার্টার ফাইনালে এই দুই দল মুখোমুখি হয়েছিল, যেখানে সেকেন্ড লেগটা রিয়াল মাদ্রিদ জিতেছিল বটে। কিন্তু এইবার আবার গিয়ে লিগ ফেজের ম্যাচে রিয়াল মাদ্রিদ হেরে প্রমাণ করেছে যে এই রেকর্ডটায় যত যাই ঘটুক না কেন, রিয়াল মাদ্রিদের তুলনায় বেনফিকা এগিয়ে থেকেই চ্যাম্পিয়ন্স লিগের এই প্লে অফ ম্যাচটাতে তাদেরকে খেলতে হবে। বেনফিকার কাছ থেকে রিয়াল মাদ্রিদ কি ধরনের চ্যালেঞ্জ প্রত্যাশা করতে পারে? ওই ফার্স্ট লেগের মতোই কি? হয়তো নয়, কারণ জোসে মরিনিও তো বলছেন তিনি ঠান্ডা মাথায় দলকে পরিচালনা করতে চান। কিন্তু রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স লাইন, তাদেরকে একটা পরীক্ষা তো দিতেই হবে। পাবলিদিসের কথা ধরতে পারেন আপনি, সেই প্রেস্তিয়ানির কথা ধরতে পারেন। এরা সবাই রিয়াল মাদ্রিদের রক্ষণকে তটস্থ করে রেখেছিলেন লিগ ফেজের সেই ম্যাচটায়। বেনফিকা আবারও সেই কাজটাই করতে চাইবে। কিন্তু এই ম্যাচটায় খেলতে নামার আগে সান্তা ক্লারার সঙ্গে যেভাবে জোসে মরিনিওর দল পর্তুগিজ লিগে ম্যাচটা জিতেছে, সেখানে আবার ট্রুবিন কন্টেক্সচুয়াল হয়ে গেছেন। তিনি আবার ওই ম্যাচে একটা হাস্যকর মিস করেছেন, যে কারণে বেনফিকা গোল হজম করেছে। তারা অবশ্য পর্তুগিজ লিগে ওইভাবে টাইটেল রেসে নাই, আবার তারা যে নাই সেটাও আপনি বলতে পারবেন না। এই সিজনে ঘরের মাঠে এখনো অপরাজিত জোসে মরিনিওর বেনফিকা। মানে আপনি ধরে নিতে পারেন যে এই ম্যাচে রিয়াল মাদ্রিদকে একটা শক্ত পরীক্ষা দিতে হবে। কিন্তু রিয়াল মাদ্রিদ আবার দারুণ স্বস্তিতে আছে। কেন এই কথা বলছি? আলভারো আরবেলোয়া বেনফিকার কাছে হেরেই তার রিয়েলিটি চেক হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটাতে এবং এই ম্যাচটা খেলার আগে নতুন একটা আবিষ্কার তারা করতে পেরেছে। আবিষ্কারের নাম হচ্ছে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। এখন এটাকে অনেকের কাছে অতিরঞ্জন মনে হতে পারে, মানে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডকে রিয়াল মাদ্রিদ দলে নিয়েছিলই তো এই কারণে যে তিনি ডেলিভার করবেন। তার শুরুর দিকটা খুব একটা ভালো ছিল না। প্রেস কনফারেন্সে এসে স্প্যানিশ বলার চেষ্টা করা বাদ দিয়ে ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের বলার মতো কোনো কিছুই এতদিন খুঁজে পাওয়া যাচ্ছিল না। ইনজুরিও তার পেছনে একটা বড় কারণ হয়তো ছিল। কিন্তু এই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড তিনি আসলে দেখালেন সোসিয়েদাদের বিপক্ষে কি করে একজন ফুলব্যাক একটা দলের মূল নিউক্লিয়াস কখনো কখনো হয়ে যেতে পারে।
পারে। তার লং পাস দেখতে পারেন, তার পাসিং ডিস্ট্রিবিউশন দেখতে পারেন, তার টাচেস দেখতে পারেন। তিনি যতক্ষণ মাঠে ছিলেন তার ভেতর তার একটা অ্যাসিস্টও আছে, তিনি তার ভেতরে হয়তো ফ্রি অ্যাসিস্টও ধরতে পারেন। এখন এই জায়গাতে রিয়াল মাদ্রিদের সমস্যাটা কিনা, রিয়াল মাদ্রিদের যেসব সংকট ছিল তার ভেতরে ফুল ব্যাক অন্যতম একটা সমস্যার কারণ গত কয়েক সিজন ধরে ছিল। হ্যাঁ, ওখানে দানি কারভাহাল আছেন, যে কারভাহালকে নিয়ে আলভারো আরবেলোয়ার কিছুটা ঝামেলাও হয়েছিল আগের ম্যাচ, পরে আমরা সেই কথা বলেছিলাম। কিন্তু এই ম্যাচে আলেকজান্ডার আর্নল্ড যখন উঠে গেলেন তার জায়গাতেই আমরা দেখলাম যে নামানো হলো সেই দানি কারভাহালকে। আমরা ধরে নিতে পারি ওটার মীমাংসা হয়ে গেছে। কিন্তু ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড যখন খেলছেন, তিনি যখন প্রপারলি তার ওই লিভারপুলের ফর্মটা নিয়ে আসেন, তখন রিয়াল মাদ্রিদের খেলার ধরনটা পাল্টে গেছে সোসিয়েদাদের বিপক্ষে এই ম্যাচটাতে। কিভাবে সেটা পাল্টালো? এখন আপনি দাবি করতে পারেন যে এক ম্যাচে এক প্লেয়ারকে দেখে এইভাবে রিয়াল মাদ্রিদের খেলা পাল্টে যাচ্ছে, এটা বলাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কি না? হয়তো হতে পারে, কিন্তু এর ভেতরে তো যথেষ্ট তথ্য উপাত্ত আছে সম্ভবত আমাদের কাছে। এই যে ভালভার্দে, যাকে আপনি এতদিন রাইট ব্যাকের পজিশনে দেখেছেন অনেক সময়, তিনি এখন ফ্রিলি মুভ করতে পারছেন। ওই সোসিয়েদাদের সঙ্গে ম্যাচে তিনি গোলও করেছেন। এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের পায়ে যখন বল, তখন বাকিরা যেভাবে তাদের পজিশন সুইচ করছে, এইটা রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে খুব বেশি দরকার ছিল। এবং ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড রিয়াল মাদ্রিদের ওই ক্ষতর জায়গাটা বোধহয় একটু পোষাতে পারবেন, যে বল ডিস্ট্রিবিউশন হয় না, নাম্বার 6 এর রোলটা কেউ প্লে করতে পারে না, ওই জায়গাতেও তার একটা ভূমিকা হয়তো থাকতে পারে, তিনি যদি এই ধারাটা অব্যাহত রাখতে পারেন। এই ব্যাপারটা পরিষ্কার করে বলা যায় রিয়াল মাদ্রিদ তিনি আসার পরে তিনি তার ক্যারিয়ারের বেস্ট ম্যাচটা সম্ভবত খেললেন এই সোসিয়েদাদের সঙ্গে ম্যাচটাতে। গনসালো গার্সিয়া যে ফার্স্ট গোলটা করলেন, সেটা নিয়ে তার তো একটা বড় অবদান ছিল, এবং অবদানটা ছিল এইভাবে যে গার্সিয়া তো বল চাইছিলেন, এবং ওইভাবে প্রিসাইসলি বলটা সাপ্লাই দেওয়া পৃথিবীর সব ফুল ব্যাকরা পারেন না। এই কারণেই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড আলাদা, এবং এই কারণেই রিয়াল মাদ্রিদ তাকে দলে নিয়েছে। এই পাশে যেমন ডিফেন্ডিংয়ে তার কিছুটা সংকটের কথা সবসময় বলা হয়, ওটা হয়তো থাকবে, ভালভার্দের কাছ থেকে তিনি ওই সাপোর্টটা হয়তো পাবেন, কিন্তু বেনফিকার সঙ্গে তাকে ওই জায়গায় আবার পরীক্ষা দিতে হবে। কারেরাসকে যেমন পরীক্ষা দিতে হবে, একই সঙ্গে আলেকজান্ডার আর্নল্ডকেও পরীক্ষা দিতে হবে। কিন্তু ওই সমাধানের জায়গাটায় রিয়াল মাদ্রিদ সম্ভবত পৌঁছতে পারছে। মানে আজকালকার দিনের ফুটবলে যেরকমটা হয়, যে হাই অকটেন ফুটবল যখন আপনি খেলবেন, তখন আপনার ফুলব্যাকদের অনেক সাপোর্ট আপনার প্রয়োজন হবে, যেটা রিয়াল মাদ্রিদে এই সিজন তো বটেই, কয়েক সিজন ধরেই কিছুটা মিসিং ছিল। এই পাজলের একটা উত্তর হতে পারেন ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এই ম্যাচটাতে। তাই মনে হচ্ছে রিয়াল মাদ্রিদ খেলতে যাওয়ার আগে কিছুটা স্বস্তি পেয়েছে। যদিও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে কিছুটা অস্বস্তি বোধ হয় আছে, এই ম্যাচে তাকে খেলানো হয় নাই, এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল সোসিয়েদাদের সঙ্গে, কারণ তিনি বেনফিকার সঙ্গে যেন পুরোপুরি ফ্রেশ লেগে খেলতে পারেন। তাতে বোঝা যাচ্ছে তিনি আসলে কিছুটা ইনজুরি সম্ভবত ক্যারি করছেন, যেটা সামনের দিনে রিয়াল মাদ্রিদকে এমন পরীক্ষার মুখোমুখি করবে যে কিলিয়ান এমবাপ্পেকে হয়তো বেছে বেছে ম্যাচ খেলানো হতে পারে, যেহেতু এটা বিশ্বকাপের বছর। এই ম্যাচ নিয়ে আরো বহু কথা বলার আছে, সেটা আমরা নিশ্চয়ই দা ফুটবল শোতে বলবো। তবে আপনি আমাকে জানাতে পারেন এই ম্যাচের প্রেডিকশন আপনার দৃষ্টিতে আসলে কি। এখন অনেকে এটা বলবেন যে ভিনিসিয়াসকে নিয়ে কেন কথা বলা হলো না, দা ফুটবল শো আছে, সেখানে নিশ্চয়ই কথা বলা হয়েছে। এটাও আরেকটা কারণ রিয়াল মাদ্রিদ এই ম্যাচে যাচ্ছে স্বস্তি নিয়ে, যে ভিনিসিয়াসও সম্ভবত ফর্মে ফিরেছেন। কিন্তু একজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে রিয়াল মাদ্রিদ এই ম্যাচে পাবে না, তাদের একজন রদ্রিগো এবং আরও একজন রাউল আসেনসিও, কারণ তারা ওই বেনফিকার সঙ্গে শেষ ম্যাচটাতে রেড কার্ড দেখেছিলেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.